আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে একটা রহস্য গল্প, চিত্রগুপ্তের অভিশাপ, যেখানে ইতিহাস, রহস্য আর অ্যাডভেঞ্চারের দুর্দান্ত মিশেল রয়েছে। 1777 সাল ভারতের এক দুর্গের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন গুপ্তধন, যেটি রক্ষা করছে এক ভয়ঙ্কর অভিশাপ। বহু রাজা মহারাজা থেকে শুরু করে ব্রিটিশরা পর্যন্ত সেই গুপ্তধন খুঁজতে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। বর্তমান যুগে ইতিহাসবিদ অভিরাজ সেন আর তার সহকারী রুদ্রনীল এই রহস্য উদ্ঘাটনের জন্য যায় রাজস্থানের মরুভূমির এক পরিত্যক্ত দুর্গে। কিন্তু তারা জানে না, গুপ্তধন শুধু অভিশপ্তই নয়, এর পিছনে আছে এক গোপন সংগঠনের নজর। তারা কি পারবে চিত্রগুপ্তের গুপ্তধনের রহস্য ভেদ করতে, নাকি তারাও হয়ে যাবে ইতিহাসের আরেকটি হারিয়ে যাওয়া নাম? শুরু হচ্ছে চিত্রগুপ্তের অভিশাপ। রাজস্থান, 1777 সাল। গভীর রাতে ভানগড় দুর্গের অন্ধকার করিডোরে ছুটে চলেছে একজন রাজ পরিবারের সেনাপতি। তার পরনে যুদ্ধের পোশাক, হাতে একটি পুরনো পুঁথি, পেছনে কয়েকজন মুখোশধারী তাকে ধাওয়া করছে। দুর্গের এক গোপন চেম্বারের দরজার সামনে এসে সে থমকে দাঁড়ায়, কাপা হাতে দরজা ঠেলে ঢুকে যায় ভিতরে। ঠিক তখনই বাতাসে ভেসে আসে এক অভিশপ্ত মন্ত্র। যে চিত্রধনের ধন চুরি করবে সে ধ্বংস হবে, চিরতরে হারিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে। পরদিন সকালে দুর্গের সেই কক্ষটি ফাঁকা। সেনাপতির কোনো চিহ্ন নেই, কেবল পড়ে আছে রক্তের দাগ। ইতিহাসবিদ অভিরাজ সেনের কাছে আসে এক পুরনো চিঠি। দিল্লির এক গবেষক দাবি করেন, চিত্রগুপ্তের গুপ্তধনের আসল অবস্থান ভানগড় দুর্গ নয়, বরং রাজস্থানের এক অচেনা গ্রামে লুকিয়ে আছে। অভিরাজের সঙ্গী হয় তার বন্ধু ও প্রত্নতত্ত্ববিদ রুদ্রনীল ঘোষ। তারা রওনা দেয় রাজস্থানের মরুভূমি দিকে। পথে নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কখনো মনে হয় কেউ তাদের অনুসরণ করছে, কখনো গাড়ির ইঞ্জিন অকারণে বন্ধ হয়ে যায়। গভীর রাতে তারা পৌঁছায় এক পুরনো মন্দিরে, যেখানে দেয়ালে খোদাই করা আছে এক অদ্ভুত শ্লোক। যদি জানতে চাও চিত্রগুপ্তের রহস্য, তবে সূর্য অস্ত গেলে গভীর কূপে তাকাও। অভিরাজ আর রুদ্রনীল কূপের দিকে তাকিয়ে থাকার মুহূর্তেই চারপাশ থেকে কালো পোশাক মোড়া মুখোশধারী কয়েকজন এসে তাদের ঘিরে ধরে। কারো হাতে তলোয়ার, কেউ আবার বন্দুক তাক করে রেখেছে। তোমরা এখানে কি করছো? গম্ভীর গলায় প্রশ্ন করে এক মুখোশধারী। অভিরাজ ঠান্ডা গলায় বলল, আমরা ইতিহাসবিদ, গুপ্তধন চোর নই। ইতিহাসের কিছু রহস্য জানলেই সবাই ইতিহাসবিদ হয়ে যায়। লোকটির কণ্ঠে সন্দেহের সুর। এরপর যা হলো সেটা অভিরাজরা কল্পনাও করেনি। হঠাৎ কোথা থেকে যেন মাটিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ার মধ্যে কয়েকজন মুখোশধারী কাঁচতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই এক গোপন পথ ধরে অভিরাজ আর রুদ্রনীল দৌড় দিল। ওরা পালাচ্ছে। বন্দুকের গুলি ছুটে আসে, কিন্তু ধোঁয়ার কুয়াশায় ঠিকঠাক নিশানা লাগাতে পারে না কেউ। অভিরাজরা দৌড়ে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পিছনে আশ্রয় নেয়। এইটা নিশ্চয়ই চিত্রগুপ্তের গুপ্তধনের সুরক্ষাকারীরা, ফিসফিস করে বলল রুদ্রনীল। এরা কারা সেটা জানি না, কিন্তু এরা চাইছে না আমরা সত্যের কাছে পৌঁছাই। ধোঁয়া কেটে গেলে দেখা গেল মুখোশধারীরা কোথায় যেন উধাও হয়ে গেছে। রাত একটু গভীর হতেই অভিরাজ আবার কূপের কাছে ফিরে এলো। মশালের আলো দেখা গেল জলের নিচে সত্যি কিছু একটা চকচক করছে। এটা কি কোনো ধাতব বস্তু? রুদ্রনীল কৌতূহল চোখে তাকালো। অভিরাজ মোবাইলের আলো ফেলে দেখতে পেল পাথরের উপর কিছু খোদাই করা আছে। সূর্যের দেশে সন্ধ্যা হলে চন্দ্রের আলোয় পথ দেখো, চিত্রগুপ্ত যেখানে বসত
সেখানেই তার ছায়া রবে। এর মানে কি? রুদ্রনীল ফিস ফিস করে বলল। অভিরাজ একটু ভাবল, তারপর বলল, আমার মনে হয় আমাদের চাঁদের আলোয় কিছু একটা খুঁজতে হবে। ঠিক তখনই পিছনে একটা পাথর সরে গিয়ে খুলে গেল এক গোপন দরজা। পাথরের নিচ থেকে বেরিয়ে এলো একটা গুহার প্রবেশ পথ। এটা তো মনে হয় সেই আসল জায়গা, অভিরাজ উত্তেজিত কণ্ঠে বলল। ওরা মশাল হাতে গুহার ভিতরে ঢুকলো। দেয়ালে শত শত বছরের পুরনো লিপি খোদাই করা। ঠিক তখনই একটা মূর্তি দেখে তারা থমকে গেল। অভিরাজ আর রুদ্রনীল টর্চের আলোয় গুহার ভেতর এগিয়ে চলল। চারপাশের দেয়ালে পুরনো খোদাই করা লিপি, মনে হচ্ছে কয়েকশো বছর আগের। বাতাসের মধ্যে একটা পচা গন্ধ, যেন বহু যুগ ধরে কেউ এখানে আসেনি। হঠাৎ অভিরাজ থমকে দাঁড়ালো। এটা দেখো। দেয়ালের একপাশে চিত্রগুপ্তের বিশাল এক মূর্তি খোদাই করা, তার হাতে একটা তালিকা যেখানে অস্পষ্ট কিছু নাম লেখা রয়েছে। নিচে খোদাই করা আছে এক অদ্ভুত শ্লোক, যে সত্য জানবে সে আর ফিরে যাবে না, ছায়াই তার শেষ আশ্রয়। রুদ্রনীল গলা খাকারি দিয়ে বলল, হে, এটা কি কোনো সতর্কবার্তা? হতে পারে, কিন্তু আমরা এখন পিছিয়ে যেতে পারি না। ওরা আরেকটু এগোতেই আচমকা একটা আওয়াজ হলো। গুহার পিছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাহ, এই চমৎকার! রুদ্রনীল বিরক্ত কণ্ঠে বলল, এবার তাহলে আমরা এখানে আটকা পড়লাম। তার কথা শেষ হওয়ার আগে মেঝের নিচ থেকে ধীরে ধীরে বালি উঠতে শুরু করলো। ওরে বাবা, এ তো কুইকস্যান্ডের মতো। অভিরাজ দ্রুত চারপাশ খুঁজতে লাগলো। একমাত্র উপায় দেয়ালে খোদাই করা কিছু লিপির মধ্যে কোনো সংকেত থাকতে পারে। দেখো, চিত্রগুপ্তের চোখের নিচে একটা গর্তের মতো জায়গা। রুদ্রনীল দ্রুত ওখানে হাত দিল। হঠাৎ পুরো গুহা কেঁপে উঠল, আর এক পাশে একটা নতুন দরজা খুলে গেল। এটাই হয়তো পথ। বালির স্তর ওদের পায়ের প্রায় হাঁটু পর্যন্ত উঠে গেছে। সময় নষ্ট না করে দ্রুত ওরা দরজার দিকে দৌড় দিল। নতুন কক্ষে ঢুকতেই ওরা বিস্ময়ে হতবাক। চারিদিকে বিশাল বিশাল পাথরের স্তম্ভ, আর তার মাঝখানে রাখা একটা পুরনো লোহার সিন্দুক। অভিরাজ ধীরে ধীরে সিন্দুকের ঢাকনা খুলল। ঠিক তখনই পেছনে কদম ফুলের মতো একটা লাল আলো জ্বলে উঠল। কেউ একজন বলল, তোরা এখানে কি করছিস? অভিরাজ আর রুদ্রনীল ধীরে ধীরে ঘুরে তাকালো এবং যা দেখল সেটা তাদের শির দ্বারা ঠান্ডা করে দিল। সামনে দাঁড়িয়ে আছে একজন উজ্জ্বল লাল পোশাকে মোড়া বৃদ্ধ, মুখে গভীর ক্ষত, চোখজোড়া ভয়ানক কালো। তার সারা শরীর যেন আলো আধারির মধ্যে কেঁপে উঠছে। তোমরা এখানে কি করছো? তার গলাটা কেমন যেন ভৌতিক, যেন একই সঙ্গে একাধিক মানুষের কণ্ঠ বাজছে। রুদ্রনীল ফিসফিস করে বলল, এটা কি মানুষ? অভিরাজ ঠান্ডা গলায় বলল, আমরা ইতিহাসের সত্য খুঁজি, আপনি কে? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ যেন গুহার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। আমি চিত্রগুপ্তের ছায়া। যে কেউ এই ধন স্পর্শ করতে আসবে সে আমার শাপে ধ্বংস হবে। অভিরাজ এবার সাহস করে বলল, আপনি কি সত্যি চিত্রগুপ্তের প্রহরী, নাকি এটা শুধু কিংবদন্তি? বৃদ্ধ হেসে উঠল, কিন্তু তার হাসিতে কোনো উষ্ণতা নেই। এই গুপ্তধন শুধু ধন নয়, এটা ক্ষমতার উৎস। যারা একে খুঁজতে এসেছে তারা কেউ ফিরে যায়নি। ঠিক তখনই গুহার মেঝে কেঁপে উঠল। পাথরের দেওয়ালে খোদাই করা প্রতিটি মূর্তির চোখ থেকে গাঢ় লাল আলো বেরোতে লাগলো। এটা কি হচ্ছে? রুদ্রনীল আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠল। বৃদ্ধ লোকটি মাটিতে এক পা ঠুকতেই গুপ্তধনের সিন্দুকের সামনে নতুন কিছু লেখা ভেসে উঠল। শুদ্ধ হৃদয় ছাড়া যে ধন স্পর্শ করবে তার আত্মা হবে বন্দী, শরীর হবে ধ্বংস। অভিরাজ দ্রুত চিন্তা করতে লাগলো, এর মানে দাঁড়ায়
এই ধন শুধুমাত্র কেউ যদি সত্যিকারের নিঃস্বার্থভাবে চায় তবেই সে পাবে, এবং যদি ভুল ব্যক্তি একে স্পর্শ করে তাহলে সে মরবে। কি হবে এবার? ঠিক তখনই সিন্দুকের ঢাকনা ধীরে ধীরে নিজে থেকে খুলতে লাগলো। অভিরাজ আর রুদ্রনীল দম বন্ধ করে তাকিয়ে থাকলো, কিন্তু বৃদ্ধ হঠাৎই বিকট এক গর্জনে বলে উঠল, না, তোরা এটা নিতে পারবি না। তার হাত থেকে এক শক্তিশালী আগুনের বল ছুটে এলো অভিরাজের দিকে। অভিরাজ সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আগুনের প্রচণ্ড তাপে পাথরের মেঝেও ফেটে যেতে লাগলো। দৌড়ো! রুদ্রনীল চিৎকার করলো। অভিরাজ এক ঝটকায় পাশের স্তম্ভের আড়ালে লাফিয়ে পড়ল, আর আগুনের বলটা সোজা গিয়ে আছড়ে পড়ল পিছনের দেয়ালে। মুহূর্তেই সেখানে কালো পোড়া দাগ পড়ে গেল। এ লোকটা মানুষ না, এ কিছু অন্যরকম। রুদ্রনীল আতঙ্কিত কণ্ঠে বলল, আমাদের বেরোতে হবে। অভিরাজ দ্রুত চারপাশ দেখল। গুপ্তধনের সিন্দুকটা তখনও খোলা অবস্থায় দাঁড়িয়ে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক বৃদ্ধ। বৃদ্ধ আবারও গর্জে উঠল, এই ধন আমার, তোরা যদি একে ছুতে চাস তবে তোদের শেষ করব। ঠিক তখনই গুহার একপাশে হালকা কম্পন শুরু হলো। একটা বিশাল পাথরের দেয়াল ধীরে ধীরে সরে গিয়ে খুলে গেল এক নতুন গোপন দরজা। অভিরাজ চমকে উঠল, এটা তো... দরজার উপরে এক অদ্ভুত নীলচে আলো দেখা যাচ্ছে, আর মেঝেতে খোদাই করা কিছু প্রতীক যেন জ্বলতে শুরু করেছে। রুদ্রনীল দরজার দিকে তাকিয়ে বলল, এটা কি আমাদের জন্য খোলা হলো, নাকি এটা অন্য কিছুর জন্য? গুহার আলো আধারের মধ্যে হঠাৎ সেই বৃদ্ধ কেঁপে উঠল, যেন তার শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। না, এর দরজা খোলা যাবে না। এটা এটা আমার ধ্বংস আনবে। তার চিৎকারে পুরো গুহার দেয়াল কেঁপে উঠল, আর পাথরের টুকরো ঝরে পড়তে শুরু করলো। দ্রুত ভেতরে ঢুকতে হবে। অভিরাজ আর রুদ্রনীল কোনোভাবে দৌড়ে গোপন দরজার ভিতরে ঢুকে পড়ল। দরজার ওপাশে যা দেখল সেটা ছিল তাদের জীবনের সবচেয়ে অদ্ভুত দৃশ্য। গোপন কক্ষের মাঝখানে একটা বিশাল পাথরের চাকা, যার চারপাশে জলজল করছে কয়েকটি পুরনো ব্রাহ্মী লিপি। একটা উজ্জ্বল আলো ঠিক মাঝখানে ঘুড়ির মতো ঘুরছে, আর তার মধ্যে যেন সময় সারণীর মতো কিছু প্রতিচ্ছবি ভেসে উঠছে। এটা এটা কি টাইম পোর্টাল? অভিরাজ বিস্ময়ে বলল, এটাই চিত্রগুপ্তের আসল ধন, সময়ের খাতা, যেখানে সমস্ত অতীত, বর্তমান আর ভবিষ্যতের রেকর্ড লেখা আছে। রুদ্রনীল হতবাক হয়ে তাকিয়ে থাকলো। তার মানে আমরা যদি চাই তবে... হ্যাঁ, আমরা ইতিহাসের যে কোনো সময় যেতে পারবো। কিন্তু তার আগে তারা শুনতে পেল পিছনে বৃদ্ধ লোকটির বিকট গর্জন। তোরা কেউ এখানে টিকে থাকতে পারবি না। গোপন কক্ষে দাঁড়িয়ে অভিরাজ আর রুদ্রনীল বিস্ময়ে তাকিয়ে আছে। তাদের সামনে সময়ের সারণীর মতো ঘূর্ণায়মান এক আলো জ্বলছে, আর সেই আলোয় ভেসে উঠছে অতীতের বিভিন্ন দৃশ্য। রাজা বিক্রমাদিত্যের সভা, গুপ্ত সাম্রাজ্যের রথযাত্রা, সম্রাট অশোকের যুদ্ধ, এমনকি ভবিষ্যতের অস্পষ্ট কিছু প্রতিচ্ছবি। রুদ্রনীল ফিসফিস করে বলল, এটা কি সত্যি? আমরা যদি চাই তবে ইতিহাসের যে কোনো সময় যেতে পারবো? অভিরাজ কিছু বলার আগেই পিছন থেকে একটা ভয়ানক গর্জন শোনা গেল। বৃদ্ধ লোকটি হঠাৎই তাদের সামনে এসে পড়ল, কিন্তু এবার সে আগের মতো নেই। তার শরীর কাঁপছে, চোখ দুটো আগুনের মতো লাল, যেন সে তার অস্তিত্ব হারাতে বসেছে। তোরা জানিস না এই শক্তি কতটা ভয়ঙ্কর। অভিরাজ এবার চিৎকার করে বলল, তুমি কে? সত্যিটা বলো। বৃদ্ধের চোখে মুখে কষ্ট ফুটে উঠল। আমি আমি সেই প্রহরী যে চিত্রগুপ্তের রেকর্ড রক্ষা করতে যুগ যুগ ধরে বন্দী। আমি ছিলাম রাজা বিক্রমাদিত্যের সবার এক পণ্ডিত, কিন্তু এই ধনের লোভ আমাকে অভিশপ্ত করেছে। রুদ্রনীল হতবাক হয়ে বলল, তাহলে তুমি কি মানুষ নও? আমি এখন আর মানুষ নই। আমি এই ধনের দাস, চিত্রগুপ্তের ছায়া। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কেউ যদি এই ধন লোভের জন্য ব্যবহার করে
তবে সে চিরদিনের জন্য এই সময়ের ফাঁদে আটকা পড়বে, ঠিক যেমন আমি পড়েছি। অভিরাজ গম্ভীরভাবে ভাবল, তাহলে আমাদের এই ধন ধ্বংস করতেই হবে, যাতে কেউ এটা অপব্যবহার করতে না পারে। বৃদ্ধ ধীরে ধীরে বলল, শুধুমাত্র শুদ্ধ হৃদয়ের কেউই এই ধরনের পরিণতি নির্ধারণ করতে পারবে। অভিরাজ কক্ষে থাকা প্রাচীন লিপির দিকে তাকিয়ে দেখল, সেখানে লেখা ছিল, যদি সত্যই জানো তবে মুক্ত করো, যদি লোভ করো তবে বন্দী হও। অভিরাজ আর দেরি করল না, সে হাত বাড়িয়ে সময়ের আলোয় একবার স্পর্শ করল। হঠাৎই চারিদিকে প্রবল ঝড় শুরু হয়ে গেল। বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠল, তার শরীর ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো, যেন সে সময়ের বয়ে যাওয়া ধুলোর মতো বিলীন হয়ে যাচ্ছে। তার শেষ কথা ছিল, আমি অবশেষে মুক্তি পেলাম। সময় ফিরে এলো স্বাভাবিক অবস্থায়। ঝড় থেমে গেল, গুপ্তধনের আলো নিভে গেল, আর কক্ষের মাঝখানে পড়ে রইল শুধু একখণ্ড প্রাচীন পাথর, যেখানে লেখা, সময় আর সত্যকে লুকিয়ে রাখা যায় না। অভিরাজ আর রুদ্রনীল একে অপরের দিকে তাকালো। রুদ্রনীল হেসে বলল, হ্যাঁ, আমরা তাহলে একটা সময়যন্ত্র ধ্বংস করলাম। অভিরাজ মৃদু হেসে বলল, না, আমরা ইতিহাসকে তার জায়গায় রেখে এলাম। গুহার দরজা আবার খুলে গেল। বাইরে তখন ভোরের আলো ফুটছে। অভিরাজ পিছন ফিরে তাকিয়ে দেখল, গুপ্তধনের কক্ষটা ধীরে ধীরে ভেঙে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তারা ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। রুদ্রনীল দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তাহলে আমরা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সাক্ষী হয়ে রইলাম। অভিরাজ মৃদু হেসে বলল, কিন্তু এ সত্য কেউ জানবে না। চিত্রগুপ্তের ন্যায় এখনো রয়ে গেল সময়ের অতলে। গল্প শেষ, কিন্তু সময়ের রহস্য কি সত্যি শেষ হলো, নাকি নতুন কোনো রহস্য অপেক্ষা করছে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। নমস্কার। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।